ওয়েলকাম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গলে ঘুরতে এসে অনেকে অনেক বিড়ম্বনায় পড়েন। সেই বিড়ম্বনা থেকে মুক্তির জন্য আজকে আপনাদের এই ব্লগ। আমি আজকে আপনাদের সঠিক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শ্রীমঙ্গলে সে কোথায় থাকবেন এবং কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, স্বল্প খরচে কীভাবে শ্রীমঙ্গল ট্যুরটা আপনারা এনজয় করতে পারেন, সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা শ্রীমঙ্গলের আত্মপাত্য যত বিষয় আছে সব কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের যাত্রা শুরু হয় গাজীপুরের জয়দেবপুর থেকে। আমরা বাইকে করে ট্যুর দিচ্ছিলাম। বাইক ছাড়াও কিন্তু আপনারা পার্সোনাল কোনো গাড়ি নিয়ে বা ট্রেন এবং বাসে করে যেতে পারেন, যেখানে কস্টটা আশা করি আরও অনেক কম হবে। আমরা আমাদের মতো করে গিয়েছি, যেহেতু আমরা বাইকে যাচ্ছি তার জন্য প্রথমে আমাদের কাজ হলো বাইকটা ফুল করে নেওয়া। তো আমরা যতই তোমরা বাইকের ফুয়েলটা ফুল করে নিয়েছিলাম, নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হয়। তো গাজীপুর থেকে চৌসন্দি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি মাইন্ড ব্লোয়িং একটি রাস্তা, যে রাস্তায় প্রতিটা কোনায় কোনায় আপনাদের আসলে মনে করিয়ে দিবে এই রাস্তাটা আসলে প্রকৃতিতে রাইড করার জন্য পারফেক্ট একটি রাস্তা। তো যথারীতি মাঝখানে আমরা চা বিরতি দিয়ে নিই। চা বিরতি দিয়ে কিছুক্ষণ পরে চলে আসলাম চৌসন্দি ব্রিজ পর্যন্ত। এইখানে প্রায় 30 কিলোমিটার রাস্তা, যে রাস্তায় আপনাকে একটু পরিমাণ মন খারাপ হতে দিবে না। 1 ঘন্টা 30 মিনিটের মাধ্যমে চলে আসলাম ভৈরব ব্রিজে। যে ভৈরব ব্রিজে যদি না নেমে একটু দৃশ্য না দেখা হয়, তাহলে আসলে মনটা ভালো লাগবে না বলে মনে হলো। আর ভৈরব ব্রিজ খুবই ভাইরাল একটি জায়গা, অনেকে বিকেলবেলা ঘুরতে আসে এই ভৈরব ব্রিজে। তো যেহেতু কুয়াশা সকাল ছিল, এত পরিমাণে কুয়াশা ছিল যে প্রায় 10 ফিট সামনে কিছু দেখা যাচ্ছিল না। আমরা যেদিনকে শ্রীমঙ্গল ট্যুর করতেছিলাম, সেদিন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের কারণে ধারণাই ছিল না। এখানটাতে কিছু ফটো সেশন করে চলে যাই আমরা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া যে মনে হলো সকাল নাস্তাটা করে নেওয়া প্রয়োজন। এখানে শ্রমিক হোটেল নামে একটা হোটেল ছিল রাস্তার পাশে। তো সেই হোটেলে আমরা নাস্তা করে নিলাম, ডাল ভাজি, পরোটা এবং ডিম। হোটেলের রাস্তাটা খুবই মজাদার ছিল। বিশেষ করে আমি বলবো, আপনারা যখন লং রুটে রাইড করবেন বা জার্নি করবেন, তখন অবশ্যই যেখানে ট্রাক ড্রাইভার এবং বাস ড্রাইভাররা খায়, সেই হোটেলগুলোতে খাওয়া ট্রাই করবেন, তাহলে অবশ্যই খাবারের মানটা ভালো পাবেন। ব্রাহ্মণবাড়ি থেকে আমরা চিন্তা করলাম আর এরকম কোনো আমাদের ট্রিপ ব্রেক দিব না। তো চলে গেলাম যথারীতি শ্রীমঙ্গল উদ্দেশ্যে। আরও 2 ঘন্টা রাইড করার পরে আমাদের চোখের সামনে বেশি উঠলো চা বাগান। সেই চা বাগান দেখে আমরা বুঝে ফেললাম যে আমরা চলে আসছি চায়ের দেশ শ্রীমঙ্গলে। আর কিছু দূর সামনে চলার পরেই চলে আসলো চা কর্নার মূর্তি, যেটা দেখার পরে আমরা বুঝে গেলাম যে না, চায়ের দেশের আসল সৌন্দর্য এখান থেকে মনে হয় শুরু হয়েছে। এখানে কিছুক্ষণ ফটোশন করে আমাদের গন্তব্যস্থল চা শ্রীমঙ্গলের মেন শহরকে আমরা পার করে চলে গেলাম গ্র্যান্ড সুলতানের উদ্দেশ্যে। গ্র্যান্ড সুলতানের দিকে যাওয়ার সময় চোখে পড়লো হাতের ডান পাশে এবং বাম পাশে অসংখ্য চা বাগান। শ্রীমঙ্গলের মূল সৌন্দর্য শুরুই হয় এই জায়গাটি থেকে। শ্রীমঙ্গল শহর পর্যন্ত আমরা বাস বা ট্রেনে যেটাতে করে আসেন না কেন, তারপর আপনার যেতে হবে অবশ্য গ্র্যান্ড সুলতানের দিকে। মূলত ওই পাশটাতে হোটেল এবং রিসোর্টগুলো বেশ পরিমাণে রয়েছে। তো চার পথে বাম পাশে রাবার বাগান, ডান পাশে চা বাগান। সৌন্দর্যের খাতিরে আপনার টোটালি আপনার জার্নির ক্লান্তিটা একদম ভুলে যাবেন। ফাইনালি আমরা চলে আসছি শ্রীমঙ্গলে। তো এখানে এসে যেই বিড়ম্বনায় পড়েছি, যেহেতু আমরা আগে থেকে আসলে রিসোর্ট বুকিং দিয়ে আসিনি, তার জন্য এখানে রিসোর্ট পেতে একটা প্রবলেম হচ্ছিল। কয়েকটা রিসোর্টে গেলাম, সবাই বলতেছে রুম অ্যাভেলেবেল নেই। তো এখন আমার যেই রিসোর্টে এসেছি, এখানে একটা পেয়েছি, এটা হলো গ্র্যান্ড মোবিন রিসোর্ট। তো এটা উপরে উঠে দেখলাম মোটামুটি ভালোই পরিবেশ এটার। তো এটার একটা রুম ফাঁকা পেয়েছি, একটা মতো রুম ফাঁকা ছিল। তো সেই রুমটা আমরা মোটামুটি বুকিং দিয়েছি। তো রুমের প্রাইস এবং ডিটেলস এবং কন্ডিশন অবশ্যই আপনাদের দেখাবো। বিষয় যেটা ঘটলো, আসলে আমরা আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসিনি। যেহেতু আজকে শুক্রবারের দিন, মাথায় ছিল আসলে হোটেল হয়তো পেতে পারি, কিন্তু এসে দেখি কোনো হোটেলে ফাঁকা নেই। তারপর গ্র্যান্ড মোবিল নামে একটা হোটেলে একটা রুম ফাঁকা পেয়েছি, যে রুমের কন্ডিশন আহামরি ভালো ছিল না। যে হোটেলটা আসলে টিলার উপরে, বাকি রুমগুলোর কন্ডিশন মোটামুটি ভালো ছিল, কিন্তু সেগুলো আগেই বুকিং হয়ে গিয়েছিল। বুঝতেই পারছেন, যেহেতু লাস্টে এসেছি অবশ্যই ভালো কিছু পাবো না। তারপরও আমার কাছে রিসোর্টটি মোটামুটি ভালো লেগেছে। ছোট রিসোর্টের ভিতরে হলো টিলার উপরে সিমসাম গোঠানো, একদম নিরিবিলি পরিবেশ একটা রিসোর্ট। আশা করি এখানে ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা খুব সেফলি ফিল করবে। তাদের এখানে মূলত 6টি রুম রয়েছে, একসাথে 5টি কাপল রুম এবং এক্সট্রা একটি বিলা রয়েছে। যে বিলাটার প্রাইস ছিল 6000 টাকা, এবং এখানে যে কাপল রুমগুলো রয়েছে ওগুলো ভাড়া ছিল 3000 টাকা করে। কিন্তু আমরা যেহেতু 4 জন এসেছি, একটা কাপল রুমে নিয়েছি, কিন্তু ওদেরকে আমরা অফার করি যে আমরা আপনাকে 3000 টাকায় দিব, কিন্তু এর ভিতরে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো দুজনে থাকছে, আরও দুজনে অ্যাড করে দিতে হবে এবং একটি ম্যাট্রেস বেড করে দিতে হবে। তারা আমাদের অফারে রাজি হয়ে যায়, আমরা এটা অ্যাকসেপ্ট করে নেই। এটা হলো আমাদের রুম, যেটা মূলত একটা আসলে কাপল সুইট ছিল, কাপল একটা রুম ছিল। তো যথারীতি আমরা যেহেতু 4 জন ছিলাম, তো এখানে কাপল রুম ছাড়া অন্য একটা রুম ছাড়া কোনো রকম ফাঁকা ছিল না, তার জন্য আমরা এই রুমটা নিয়েছিলাম। তো নিচে যে প্লেসটা রয়েছে, এখানে একটা ম্যাট্রেস করে দিবে সামনে বললো, তো আমরা এখানে থাকবো। এতে একটা মিরর রয়েছে কাপলদের জন্য। এখানে একটি সোফা, ছোট ছোট সোফা আছে, এই পাশে 2টা চেয়ার আছে।
এই তো আর কি ছোটখাটোর ভিতরে। আর এই একটা বেড আছে, কিন্তু রুমের কন্ডিশন আমার খুব ভালো লাগেনি আমার কাছে, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু এই মাত্র একটা রুম আমি পেয়েছি রিসোর্টে, আর সব রিসোর্টে নাকি ফুল ফিল আপ হয়ে গেছিলো, তার জন্য ছোট্টখাটো একটা রুম দিয়ে চালিয়ে নিতে হয়েছে। আলনা হিসাবে একটা ছোট্ট একটি হ্যাঙ্গারের মতো রয়েছে, একটা টিভি আছে, ওয়াইফাই লাইন আছে, এসিও ছিল, যেটা ওয়ার্ক পারমিট ওয়ার্ক কাজ করে আসলে। আর এই পাশে যদি ওয়াশরুমটা দেখাতে চাই, ওয়াশরুমটা একটা হাই কমান্ডের, এই সিমটা মোটামুটি একটু বেশি বলে মানে গুছানো কোনো বিষয় না, সব কিছু মিলে আসলে খুব যে বলার মতো কিছু তা না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই রুমের প্রাইসটা সেই হিসাবে আর কি বেশি আমার কাছে রেখেছে। যেহেতু শীতের সকাল, তার জন্য তারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদেরকে চা সার্ভ করে, যেটা এটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো আমার কাছে এটা বলতেছিলাম রুমের প্রাইসটা ওর থেকে লাগে নাই, তো আমি চা খেতে খেতে ওরা আমাদের রুমটা গুছিয়ে দিয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সামনে কিন্তু সুন্দর একটা পুকুর রয়েছে বা একটা ছোট একটা লেকের মতো বলা চলে। তো এখানে আপনার ফিশিংও করতে পারবেন। তো এখানে চা খাওয়া শেষে আমরা রিসোর্টে বেশি স্টে করিনি, দেরি করিনি, আমরা আবার বের হয়ে যাই ঘোরাফেরার জন্য। তবে এখানে সবচেয়ে ভালো লাগার জায়গা ছিল রিসোর্টের আমাদের রুমের ঠিক পিছনের সাইডে কিন্তু সুন্দর একটা চা বাগান ছিল, যেটা আপনার রুম থেকে বের হলে চা বাগানটা দেখতে পাবেন। তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসি সামনে মেজবান বাড়ি একটা রেস্টুরেন্ট ছিল, ছোটখাটো রেস্টুরেন্ট রাস্তার পাশে, সেই রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করে নিই। মেজবানি গরুর মাংসটা নিয়ে নিই এখানে। তো এটার মোটামুটি প্রাইসটা ছিল 280 টাকার মতো, আলু ভর্তার সাথে ডাল। এই তো সব মিলে এখানে আমাদের মোটামুটি ভালো একটি খাবারই ছিল, প্রাইসটা রিজনেবলই বলা চলে। এখান থেকে বের হয়ে ফার্স্ট ডেস্টিনেশন দার্জিলিং টিলার উদ্দেশ্যে রওনা দেয়, যেটা শ্রীমঙ্গলের সবচেয়ে হাইপ একটি জায়গা। তো এই জায়গায় যদি না আসি আসলে তাহলে কিন্তু হয়ই না, তার জন্য আমাদের মূলত ফোকাস ছিল দার্জিলিং টিলার দিকে যাব। দার্জিলিং থেকে ঢুকতেই প্রথমে চোখে পড়ছিল বিশাল বড় বড় চা বাগান। তো এইখানে গেটে কিন্তু এন্ট্রির সময় আপনাদেরকে এখানে একটা নাম এন্ট্রি করে তারপর যেতে হয়, এবং এইখানে অল্প কিছু টাকা তারা রাখে, যেটা নির্ধারিত নয়, আপনি 10-20 টাকা যাই দেন তারা সেটাই তাকে এখান থেকে মুখ বুঝে তারা নিয়ে নেবে। দার্জিলিং টিলার এই গেটটি পার হয়ে প্রায় আপনাকে 10 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটতে হলে অবশ্য বিরক্ত লাগবে না, কারণ দুই পাশের যে প্রকৃতি পরিবেশ, সেই পরিবেশটা দেখে অবশ্যই আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তার কিছুদের আগালে আপনি দেখবেন এমার খান টি স্টেট বা দার্জিলিং টিলা। এমার খান টি স্টেটকে মূলত দার্জিলিং টিলা বলা হয়। এবারের মতো স্বাগত সবাইকে দার্জিলিং টিলা থেকে। বাংলাদেশের একমাত্র সবচেয়ে সুন্দর চা বাগান এবং সবচেয়ে সুন্দর টিলা, যেটা ইদানিংকালে সবই ভাইরাল, সেটা দার্জিলিং টিলা। দেখতেই পাচ্ছেন কত মনোরম সুন্দর পরিবেশ, কত সবুজে সুসজ্জিত আমাদের এই বাংলাদেশ। আমরা যখন না ঘুরে ফিরি তখন কিন্তু দেখতে পাই না আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য। আমরা হয়তো বা অনেক টাকা পয়সা খরচ করে দেশে বাইরে চলে যাই ঘোরাফেরা করার জন্য, কিন্তু আমি বলবো সেই টাকা পয়সা খরচ করে দেখতে যাওয়ার আগে অবশ্যই আমাদের উচিত একবার এই বাংলাদেশটা সম্পূর্ণ ভালোভাবে ঘুরে দেখা। কারণ বাংলাদেশের আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর প্রকৃতিমূলক স্থান রয়েছে, যেগুলোতে আমরা দেখতে পারি, এবং যেই জায়গাগুলোতে অবশ্যই অন্যান্য দেশ থেকে অনেক বেশি সুন্দর। তাই তো আমাদের একটি গান রয়েছে, দনদান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে মিশে সকল দেশের সেরা। সত্যিই কিন্তু ঠিক এই কথাটার অবশ্যই একটা সারমর্ম রয়েছে। বাংলাদেশটা কিন্তু অবশ্যই সকল দেশের সেরা এবং ধনধান্যে পুষ্পে ভরা, ফুল ফলাদি সহ সব কিছুতে পরিপূর্ণ আমাদের এই বাংলাদেশ। দার্জিলিং টিলার ঠিক পাশেই কিন্তু রয়েছে রাবার বাগান, যেখানে আপনি নিজের চোখে দেখতে পারবেন কীভাবে রাবার গাছ থেকে খেজুরের গাছের মতো রাবারটাকে সংরক্ষণ করা হয়। খেজুরের গাছে যেরকম রস আসে, রাবার গাছেও কিন্তু রস আসে, সেই রসটাকে সংরক্ষণ করে জ্বালিয়ে কিন্তু তৈরি করা হয় বিখ্যাত উন্নত মানের রাবার। যে রাবারগুলো বাংলাদেশ থেকে অন্যান্য দেশগুলোতে সাপ্লাই করা হয় এবং বাংলাদেশেও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমরা যেহেতু শ্রীমঙ্গল ঘুরতে এসেছি, যদি 7 রঙের নীলকণ্ঠের চা না খাই তাহলে কি হয় বলেন? তো আমি 7 রঙের নীলকণ্ঠের চাটাকে খাওয়া হয়নি, কিন্তু শ্রীমঙ্গল আমি এসেছি 5-6 বার। তো এবার ট্রাই করতে চেষ্টা করলাম 7 রঙের চাটি। অনেকে বলতো এটার টেস্টটা নাকি আহামরি ভালো না, তো আমি আমার মতো করে একটু ট্রাই করার চেষ্টা করলাম। তো প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে আমার 7 রঙের চাটে চলে আসে, যে চাটার প্রাইস ছিল 75 টাকা। 1 ঘন্টা অপেক্ষা করার পর 75 টাকার 7 রঙের চাটা পেয়েছি। যার টেস্ট কিরকম একটু চলে দেখে নিই। ভাই না সেই লেভেলে ভাই টেস্টটা কি জানেন? চিনি আর পানি গুইলা দিছে এখানে, আর ধনিয়া পাতার হয়তো বাবা কিছু একটা মশলা একটু হালকা দিছে, মানে ওই যে রং চা খায় না, রং চা কিছু মশলা দেয় না, মশলাটা দেওয়া আর হচ্ছে চিনির পানি গুইলা দিচ্ছে। এই হলো 7 রঙের চা। কে কে খাবেন সবাই অবশ্যই বললেন।
সাত রঙের চা খেয়ে সম্পূর্ণ টাকাটা মনে হলো ওয়েস্ট অফ মানি, মেজাজ খারাপ হয়ে গেল। তারপরে মেজাজটা ভালো করার জন্য চলে গেলাম পানসি রেস্টুরেন্টে। পানসি রেস্টুরেন্ট সবসময় নাম করে একটা রেস্টুরেন্ট, বাংলাদেশের যে কোনো প্রান্তে রয়েছে, আপনারা খুব ভালো করে জানেন। তো এইখানে এসে রাতে চিন্তা করলাম বাড়ি খাওয়ার অন্য কিছু না খেয়ে নানার গ্রিলটাকে ট্রাই করি, কারণ নানার গ্রিলটা পানসি খুবই ভালো হয়ে থাকে। তো ওদের নানার গ্রিলের সাথে যে মেয়নিজটা দিয়েছে মাশাআল্লাহ, এবং একটা টক তৈরি করে দিয়েছে, সেটার টেস্টটা একদম মাশাআল্লাহ মাইন্ড ব্লোয়িং ছিল। আমি বলবো পয়সা উসুল একটি খাবার, এটি আপনারা ট্রাই করতে পারেন। নানের প্রাইস নিয়েছিল প্রতিটা নান 20 টাকা করে, এবং এইখানে তাদের যে গ্রিলটা রয়েছে গ্রিল কটারের প্রাইস ছিল 110 টাকা করে। সব কিছু মিলে ওভারঅল টেস্টে মাশাআল্লাহ ভালোই ছিল। তার খাওয়া দাওয়া করার পর অবশ্যই চা খেতে হবে, পানসির চা, সেটা কি মিস করা যায় বলেন? পানসির চাটের জন্য প্রথম চুমুক দিলাম আমার মনে পড়ে গেল গাজীপুর জয়দেবপুরের সুরমা হোটেলের চায়ের কথা। নাস্তার পরে এখানে চাটার টেস্ট যেরকম মাশাআল্লাহ ভালো ছিল, পানসি হোটেলের চায়ের টেস্টটা ঠিক একই রকম পেয়েছি। তো পানসি হোটেলের সামনে কিন্তু কিছু চায়ের দোকান রয়েছে, সেখান থেকে আপনারা পাইকারি মূল্যে সুলভ মূল্যে বিভিন্ন রকম চা নিতে পারেন। তো আমার একটা গ্রিন টি প্রয়োজন ছিল, যেহেতু শ্রীমঙ্গল গিয়েছি, একটা অরিজিনাল গ্রিন টি এখান থেকে নিয়েছিলাম, যেটা মাত্র 100 গ্রামের প্রাইস রেখেছিল 150 টাকা, বুঝতেই পারছেন 1500 টাকা কেজি। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে কেনাকাটার পরবর্তীতে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলটার সিঁড়িতে উঠতেছিলাম আর মনে হচ্ছিল বাসায় উঠি না 2 তলা, এইখানে এসে 5 তলা পরিমাণ সিঁড়ি বাইতে হচ্ছে। তো যাই হোক, আমাদের হোটেলে চলে আসলাম। রুমটার সামনে খুবই ভালো লাইটিং ছিল, যেটা দিনের বেলার সাথে দেখা হয়নি। রাতে আমরা 4 জন মিলে ভালো আড্ডা দিয়েছিলাম। তারপরে তো সকালে আমি বের হয়ে গেলাম একটু রিসোর্টটি ভালো করে ঘুরে দেখার জন্য। এখানে দেখলাম বারবিকিউ সিস্টেম তাদের রয়েছিল, যে এখানে বারবিকিউ প্রাইস নেই মাত্র 400 টাকা করে, কিন্তু এই প্রাইসটা আমার কাছে বেশি লেগেছিল। একটি কটার গ্রিল এবং 2 পিস রুটি দিয়ে যদি 400 টাকা নেয় বারবিকিউ প্রাইস, আমার কাছে বেশি মনে হচ্ছে, তাহলে আমি আর এটা ট্রাই করিনি। কিছুক্ষণ হাঁটাহাঁটির পরবর্তীতে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে আসে। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি এবং ডিম। কোয়ান্টিটি ভালোই ছিল, কিন্তু খাবারের মানটা এভারেজ ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি আবার নূরজাহান স্ট্রিটের দিকে। নূরজাহান স্ট্রিটটা জানেন খুবই বিখ্যাত একটি জায়গা এবং খুবই ফেমাস, খুবই সুন্দর বর্ধন একটি জায়গা। শ্রীমঙ্গলে ইদানিং এই চাঁদের গাড়িগুলো খুবই ভালো দেখা যাচ্ছে, যেগুলোতে মানুষ ঘুরে ফিরে খুবই আনন্দ উপভোগ করে। দেখতে পাচ্ছেন কত সিমসাম গোছানো, খুব সুন্দর একটি চা বাগান, যেখানে আসলে মন ভালো না হয়ে কোথায় যাবে বলেন? আপনি যদি মন ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো শ্রীমঙ্গল অবশ্যই ট্যুরটা আপনার দেওয়া প্রয়োজন। বাংলাদেশের একমাত্র শীতল জেলা হিসাবে আখ্যায়িত পেয়েছে এই শ্রীমঙ্গল। শীতটাকে যদি ভালো উপভোগ করতে চান তাহলে আপনার শ্রীমঙ্গল আসতে হবে। গরমের দিন যদি একটু শান্তি প্রশান্তি চান তাহলে কিন্তু ঠান্ডার জন্য আপনার শ্রীমঙ্গল আসতে হবে। আর শ্রীমঙ্গল এসে 2 হাত উজাড় করে আপনাকে প্রকৃতি উপভোগ করতে পারবেন। নূরজাহান স্ট্রিটের ঘোরাফেরার শেষে আমরা চলে গেলাম মাধবপুর লেকের কাছে। মাধবপুর লেকের কাছে গিয়ে দেখি যে মাশাআল্লাহ লেকটা আগের মতোই সৌন্দর্য রয়েছে, কিন্তু এখন অবশ্য শীতকাল থাকার কারণে পানিটা একটু গোলা হয়ে গিয়েছে। নিচে থেকে আসলে সৌন্দর্যটা ওরকম ভালোভাবে উপভোগ করতে পারতেছিলাম না মনে হচ্ছিল, তার জন্য চলে গিয়েছিলাম লেকের উপরের পাশটাতে। উপরের পাশটা থেকে লেকটা দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। আমি বলবো লেকের কাছে আসলে কষ্ট করে একটু পাহাড়ের উপরে উঠবেন, টিলার উপরে যেটা বলা চলে, সেখানে উঠলে আপনি লেকের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো এখানে লেকে ঘোরাঘুরি শেষে আমরা চলে যাচ্ছিলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। সেই রাস্তাটা কিন্তু মাইন্ড ব্লোয়িং একটি রাস্তা, সম্পূর্ণ ফাঁকা একটি রাস্তা, অনেক পরিমাণে বাঁকাতেরা রয়েছে। অবশ্যই যদি নিজের গাড়ি নিয়ে আসেন সাবধানে রাইড করবেন। লাওয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু একটা ভাইরাল প্লেস রয়েছে এই রেল লাইনটি, যে রেল লাইনের অনেক ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন। তো এখানে সেটা বানর বাইকে জাতি বাইকে দেখা হয়ে গেল, জাতি বাইকের সাথে হাই হেলো করে একটু ঘুরে দেখতেছিলাম এই রেল লাইনের আশপাশটি। অবশ্যই রেল লাইনে কিন্তু আবার একটু ঘোরার সময় সাবধানে থাকবেন, অনেকে বলে থাকে সাপ বিচ্ছু নাকি রেল লাইনের আশেপাশে থাকে। লাওয়াছড়া জাতীয় উদ্যান ঘোরাফেরা শেষে আমরা চলে আসলাম আবারও শহরে পানসি রেস্টুরেন্টে, যেখানে এসে আবারও দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছে, যেহেতু আমার এর ভিতরে কিন্তু হোটেল চেক আউট করে চলে এসেছি। যতবারই আসি কখনো আমি কালাবোনা পাই না, সবসময় শেষ হয়ে যায়। তো আজকে যদি সুযোগ পেয়েছি একটু আগে এসেছি, অবশ্যই কালাবোনা আজকে পেয়ে গেছি। তো পানসির কালাবোনা নাকি অনেক মজাদার হয়ে থাকে, তার জন্য আজকে আমি এত আগ্রহ নিয়ে অর্ডার করলাম। কিন্তু অর্ডার করলে আমি পুরোই একদম বোকা হয়ে গেলাম, কারণ পানসির কালাবোনা আমার কাছে একটু পরিমাণে ভালো লাগে না। যদি এটা রেটিং দিতে হয় তাহলে আমি 10-এর ভিতরে 5 দিব রেটিং। আমি বলবো কালাবোনা না খেয়ে আপনারা অন্য কিছু স্কিপ করতে পারেন। তো কালাবোনা খাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে স্থানীয় ভাইবাদের সাথে দেখা হয়ে গেল, যারা আমরা আগে থেকে পরিচিত ছিল। ওদেরকে বললো যে আপনাদেরকে নতুন একটি জায়গায় নিয়ে যাব, যেখানে অনেক পর্যটক যায় না। সেই জায়গার নাম হলো নিরালাপুঞ্জি। সেই জায়গায় যদি যান আপনার মনটা ভালো হয়েছে। বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বৃহৎ পুঞ্জি হলো এই নিরালাপুঞ্জি, এবং খুবই সুন্দর একটি জায়গা। তো এই জায়গা যেতে যেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেলো। দেখেন পাহাড়ে উঠতে যেয়ে মোটরসাইকেল একদম পড়ে যাওয়ার অবস্থা। যেহেতু মোটরসাইকেল নিয়ে এসেছি, মনে হচ্ছিল আমি এই নিরালাপুঞ্জিতে সিলেট আসছি না, আমি বান্দরবন বা খাগড়াছড়ি কোনো পাহাড় উঠতেছি, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তো অবশ্যই বলবো যাদের স্কিল ভালো রয়েছে তারাই মোটরসাইকেল নিয়ে এই নিরালাপুঞ্জিতে আসবেন। তাছাড়া কিন্তু আদারওয়াইজ না, যদি স্কিল ভালো না থাকে আপনি বড় বিপদের সম্মুখীন হতে পারেন।
নিরালাপঞ্জি ঘোরাফেরা শেষ করে আমরা বাসার দিকে রওনা হলাম। সন্ধ্যার পরবর্তী মুহূর্তে আমরা বাইক টান দিলাম। রাতের 11টার ভিতরে আমরা চলে আসছি গাজীপুরে। তো এই ট্যুরে আমাদের খরচ কিরকম হলো, এই ট্যুরে খরচ কত যদি বলতে চাই তাহলে জনপ্রতি আমাদের প্রায় 2250 টাকা মতো খরচ হয়েছে। 4 জন মানুষ গিয়েছিলাম, এক রাত স্টে করেছি এবং যাওয়া আসা সকল খরচ, হোটেল খরচ, খাওয়া দাওয়া সহ মাত্র 2250 টাকা খরচ হয়েছে। যদি 4 জনের টিম যান অবশ্যই গ্র্যান্ড মূল্য হোটেলে উঠতে পারেন এবং আপনারা স্থানীয় যদি অটো রিজার্ভ নিয়ে নেন তাহলে 2200 থেকে 2500 টাকার ভিতরে এক রাত স্টে করে শ্রীমঙ্গলে খাওয়া দাওয়া শেষ করে অনায়াসে আপনারা ঘুরে আসতে পারবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো প্লেজে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।